আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান স্যাটেলাইটের যাবতীয় প্যারামিটার সমূহ, যেমন স্যাটেলাইটের বেগ, স্যাটেলাইটের উচ্চতা, স্যাটেলাইটের পর্যায়কাল, স্যাটেলাইটের স্থিতিশক্তি, গতিশক্তি আর স্যাটেলাইটের মোট শক্তি। তো অ্যাকচুয়ালি এটা যদি পৃথিবী হয় আর পৃথিবী থেকে একটা সার্টেন উচ্চতায় একটা স্যাটেলাইট যদি এটা হয়, তো পৃথিবীর সেন্টার থেকে স্যাটেলাইটের সেন্টার অথবা সেন্টার অফ ম্যাস পর্যন্ত দূরত্বটা যদি আমি স্মল আর চিন্তা করি, তাও পৃথিবীর ব্যাসার্ধ অ্যাকচুয়ালি আর, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা যদি হয় এইচ, তো স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। এখন স্যাটেলাইট তো পৃথিবীকে কেন্দ্র করে সবসময় ঘূর্ণায়মান থাকে। তো স্যাটেলাইট যেহেতু ঘূর্ণায়মান থাকে, স্যাটেলাইটের একটা সেন্ট্রিপেটাল ফোর্স থাকে। তো এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আর স্যাটেলাইট আর পৃথিবীর মধ্যে যে মাধ্যাকর্ষণ বল থাকে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখানে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম আর স্যাটেলাইটের ভর হচ্ছে স্মল এম। তো যেহেতু যেহেতু স্যাটেলাইট স্যাটেলাইট যে ঘোরে, স্যাটেলাইটের যে সেন্ট্রিপিটাল ফোর্স, এই সম্পূর্ণ ফোর্সটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা প্রোভাইড করে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে সমান। তো আমি পাই জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে সিম্পলিফাই করলে আসবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। তো স্যাটেলাইটের এখানে ভি হচ্ছে স্যাটেলাইটের বেগ, রৈখিক বেগ। এখানে স্যাটেলাইটের রৈখিক বেগ পাইতেছি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি এম ডিভাইডেড বাই আর। তো এখানে ক্যাপিটাল স্মল আর হচ্ছে আমার পৃথিবীর যে রেডিয়াস, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতার যোগফল। স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইট এইচ আর কি, এইট। তো এটা হচ্ছে আমার স্যাটেলাইটের বেগ ভি, রৈখিক বেগ। এখন স্যাটেলাইটের কৌণিক বেগ যদি হয় ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এটাকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারি রুট ওভার অফ জি এম ডিভাইডেড বাই, এই আরটাকে যদি আমি রুটের ভিতরে নিয়ে আসি, তো আর স্কোয়ার হিসেবে রুটের ভিতরে ঢুকবে। তো আর স্কোয়ার আর আগে একটা আর থাকলে আর হবে আর কিউব। এটা হচ্ছে আমার কৌণিক বেগ। রৈখিক বেগ থেকে আমি কিন্তু রৈখিক গতিশক্তি যেটা ই কাইনেটিক, ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম থাকবে। এই স্মল এম হচ্ছে আমার স্যাটেলাইটের ভর, আর ভি স্কোয়ারের জায়গায় আমি জাস্ট রুটটা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। আর পটেনশিয়াল এনার্জির তো একদম বাংলা সূত্র যেটা, ই পটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। এখন টোটাল এনার্জি, স্যাটেলাইট এর টোটাল এনার্জি হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যোগফল। এর যোগফলটা হচ্ছে আমার এখানে প্লাস হাফ আছে আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান, আসবে মাইনাস হাফ। মাইনাস হাফ জি এম এম ডিভাইডেড বাই আর। তো কাইনেটিক এনার্জি হচ্ছে প্লাস হাফ জি এম এম ডিভাইডেড বাই আর, আর টোটাল এনার্জি হচ্ছে মাইনাস হাফ জি এম এম ডিভাইডেড বাই আর। এর মানে আমি লিখতে পারি ই টোটাল ইজ ইকুয়াল টু মাইনাস ই কাইনেটিক ইজ ইকুয়াল টু, আর ই টোটাল হচ্ছে আমার মাইনাস হাফ জি এম এম ডিভাইডেড বাই আর, আর ই কাইনেটিক হচ্ছে আমার হাফ জি এম এম ডিভাইডেড বাই আর। তো ই কাইনেটিক ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা ই টোটাল ইজ ইকুয়াল টু মাইনাস ই কাইনেটিক লেখা যায়। আর ই পটেনশিয়াল হচ্ছে আমার মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। তো এখানে যদি আমি একটা হাফ নিয়ে আসি তাহলে কিন্তু আমার ই টোটাল ই টোটাল আসবে ইজ ইকুয়াল টু হাফ ই পটেনশিয়াল। তো সেম একটা রিলেশন, যে কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি আর পটেনশিয়াল এনার্জির মাঝে সেম একটা রিলেশন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখছি আগে। সো এগুলো হচ্ছে বেগ, কৌণিক বেগ, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি। তো আরেকটা প্যারামিটার হচ্ছে যে টাইম পিরিয়ড, মানে পর্যায়কাল। তো পর্যায়কালের সূত্রে আমি কিভাবে যাব, পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু টু পাই বাই ওমেগা। তো আমার কাছে ওমেগা জানা আছে, আমি এখানে ওমেগা বসাই দিই। টু পাই বাই ওমেগা, ওমেগা হচ্ছে উল্টে যাবে আর কিউব উপরে আর নিচে জি এম। এটা হচ্ছে পর্যায়কাল। সেকেন্ড, পর্যায়কাল থেকে আমি কিন্তু যে পৃথিবীর ব্যাস বা যাকে কেন্দ্র করে, যেই গ্রহকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট ঘূর্ণায়মান আছে, ওই ঘূর্ণায়মান
যাকে ওই কেন্দ্রে অবস্থিত গ্রহের ভর বের করতে পারবো। তো এখান থেকে আমি সিম্পলিফাই করলে পাবো T/2 পাই ইজ ইকুয়াল টু T/2 পাই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু R³ ডিভাইডেড বাই GM। এখান থেকে আমি m যদি উপরে নিয়ে আসি, m ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার R³ ডিভাইডেড বাই GT স্কোয়ার। তো এই যে গ্রহের ম্যাসের যে একটা সূত্র, এই সূত্রটা খুব ইন্টারেস্টিং, যেহেতু গ্রহ এত বিশাল যে একে তো আসলে থিওরিটিক্যালি পরিমাপ করা সম্ভব না। তো আমরা এই সূত্রে দেখতেছি যে আমি যদি রেডিয়াসটা পাই, স্যাটেলাইটের রেডিয়াস, আর এগুলো তো কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, আর স্যাটেলাইটের যদি টাইম পিরিয়ডটা আমার জানা থাকে, তো এই সূত্র দিয়ে কিন্তু আমি ডিরেক্ট গ্রহের ম্যাস বের করতে পারবো। তো একই রিলেশন, এটা যদি আমার হয় গ্রহ, আর এটা যদি হয় আমার স্যাটেলাইট, তো একই আহ, এই সূত্রটা একইভাবে কাজ করবে। এটা যদি হয় আমার সূর্য বা যে কোনো একটা নক্ষত্র, আর এটা যদি হয় আমার গ্রহ, অথবা এটা যদি হয় আমার ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, এটা হবে আমার গ্যালাক্সি। তো এই সূত্র দিয়ে কিন্তু আমি অনেক বড় বড় যে উম, গ্রহ নক্ষত্র অথবা গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো আছে, এগুলার ম্যাচটা ডিটেক্ট করতে পারি। আহ, আর আর খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, যেহেতু পৃথিবীর চারপাশে মানে পৃথিবীর বাইরে, মানে পৃথিবীর বাইরে যেহেতু হাজার হাজার বা এর চেয়েও বেশি, অনেক অনেক বেশি ইয়ে আছে, স্যাটেলাইট আছে। তো একটা স্যাটেলাইটের সাথে আরেকটা স্যাটেলাইট কখনো সংঘর্ষে লিপ্ত কেন হয় না? তো অ্যাকচুয়ালি পৃথিবীর যে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো, এগুলো তো একটা সার্টেন উচ্চতায় থাকে। তো ওই সার্টেন উচ্চতায় সার্টেন উচ্চতায় কিন্তু আহ, যত সব স্যাটেলাইট আছে, সব স্যাটেলাইটের বাকি প্যারামিটার গুলো হচ্ছে সেম হয়। সে টু সে আমার যে কোনো একটা একটা জিও জিও স্টেশনারি স্যাটেলাইট আছে। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য আমার আরটা ফিক্সড, মানে উচ্চতা হেডটা হচ্ছে ফিক্সড। তো হেড যদি আমার ফিক্সড হয়ে যায়, গ্রহের ভর তো সবসময় ফিক্সড থাকে, হেড ফিক্সড হয়ে গেলে কিন্তু আমার স্যাটেলাইটের বেগ ফিক্সড হয়ে যায়। স্যাটেলাইটের বেগটা যদি ফিক্সড হয়ে যায়, আরটা তো সবসময় কনস্ট্যান্ট, স্যাটেলাইটের বেগ ফিক্সড হলে কিন্তু কৌণিক বেগও ফিক্সড হয়ে যায়, কৌণিক বেগ ফিক্সড হলে কিন্তু আমার টাইম পিরিয়ডটা ফিক্সড হয়ে যায়। তো একই কক্ষপথে যতগুলো স্যাটেলাইট ঘুরতে থাকবে, ওদের টাইম পিরিয়ড অথবা বেগ দুটাই সমান থাকবে। তো ওরা যেহেতু একই উচ্চতায় আছে আর একই বেগে ঘুরতে হবে, তো ওদের পক্ষে কখনো একজন আরেকজন রিচ করা সম্ভব না। সবাই একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, আর কোনো একটা সার্টেন দেশের ঠিক বরাবর উপরে থাকে। তো এই জন্য কোনো স্যাটেলাইট আসলে সংঘর্ষ হয় না একটার সাথে আরেকটার। আর স্যাটেলাইট হচ্ছে সবসময় অন ওয়ে, একটা স্যাটেলাইট পৃথিবী থেকে লঞ্চ করা হলে ওই স্যাটেলাইট কখনো পৃথিবী ব্যাক করে না। তো ওই স্যাটেলাইট যতদিন হচ্ছে চালু থাকবে, সচল থাকবে, অতদিন তো মানুষকে সার্ভিস দিয়ে যাইতে পারবে। আর যখন স্যাটেলাইট হচ্ছে ধ্বংস হয়ে যাবে অথবা ওর কাজ করার শক্তি শেষ হয়ে যাবে, তখন ওই স্যাটেলাইট সারা জীবন পৃথিবীর চারপাশে অথবা যে গ্রহের চারপাশে আছে ওই গ্রহের চারপাশেই থেকে যাবে, ঘুরতে থাকবে, কখনো অ্যাটমসফিয়ারে ফিরে আসবে না। আর কিছু কিছু আহ, কিছু কিছু ডেব্রিস আর কি, স্যাটেলাইটের ভাঙা অংশ, এগুলাও পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। তো এগুলোর সংখ্যা অনেক অনেক বেশি। তাও পৃথিবীর জন্য এগুলো আসলে হুমকি স্বরূপ না। তো ছোট যে ডেব্রিস গুলো থাকে, ওগুলো পৃথিবীর অ্যাটমসফিয়ারে রিচ করতে করতে আসলে পুড়ে যায়। এজন্য পৃথিবীর মাটি পর্যন্ত আর আসতে পারে না। পৃথিবীর অ্যাটমসফিয়ারের সাথে সংঘর্ষের কারণে অনেক তাপ সৃষ্টি হয়, ওই তাপে স্যাটেলাইট পুড়ে যায়, মানে ডেব্রিস গুলো পুড়ে যায়। আর বড় ডেব্রিস গুলো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, কখনো পৃথিবীতে আসার সুযোগ নেই। সো এই ছিল আজকের ক্লাস, থ্যাংক ইউ।